কংগ্রাচুলেশনস ভাই। থ্যাংক ইউ আদিবা। মামা ট্রিট চাই কিন্তু। হবে, আগে প্রথম মাসের স্যালারি আসুক তারপর। অন্তু তোমার কি লাগবে বলো? কিছু না, তুমি শুধু নিজের পড়ার কোনো ক্ষতি করবে না, তাই হবে। অর্ণব অন্তুর কথা শুনে শুধু মুচকি হেসে মাথা নাড়ে। তাদেরকে দেখে নাহিদ বলল, ও মাগো টুরু লাভ বলে হাসতে লাগলো অন্তু। তাদের কথা শুনে অর্ণবের বুকে মুখ লুকায়। অর্ণব এক হাতে তাকে আঁকড়ে ধরে। পরের দিন দুপুরে, দিদি আর পারছি না বেলুন ফোলাতে। অর্ণি কথাটা বলে বেলুনগুলো রেখে দিল। তা দেখে আয়ান বলল, এই ওরু কাজ কর, না হলে কিন্তু কেক দেব না বলে দিলাম। তখন কান্না করে কেক চেতে আসিস না। হো ভাইও, আমি এখনো ছোট্ট নেই, আমি এখন বড় হয়েছি বুঝলে। আমি ইন্টার পড়ছি, তাই আমাকে ছোট মনে করে কথা বলবে না। আর কেক, ওই কেক তুই খা, আমি খাবো না বলে তার দিদুনের কাছে চলে যায়। দিদুন তার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আয়ান দাদু ভাই আরুকে কিছু বলবে না, আর কেক আমার, আমি কাকে দেব সেটা আমি বুঝে নেব। অর্ণি আয়ানকে দেখে ভেঙচি কাটে। তা দেখে আয়ান চোখ লাল করে তাকায় অর্ণির দিকে। এদিকে অন্তুর আশেপাশে কি হচ্ছে তার খেয়ালই নেই। সে তো ফোনে মেসেজ দিতে ব্যস্ত অর্ণবকে। আদি ফোন দিতেই সে ফোন রিসিভ করে বলল, সরি অন্তু পাখি, কাজে ব্যস্ততাই। ভালো, বাড়ির সবাই কেমন আছে? আর বার্থডে গার্ল কেমন আছে? সবাই ভালো আছে, আর বার্থডে গার্লও ভালো আছে। এই নাও কথা বলো বলে তার ফোন দিদুনের কাছে দিল। দিদুন ফোন নিয়ে বলল, দাদু ভাই কেমন আছো, কবে আসবে? ভালো আছি দিদুন, কাজ শেষ হলে চলে আসবো। তুমি নিজের খেয়াল রেখো, আর হ্যাপি বার্থডে দিদুন। দিদুন শুধু হাসলো। অর্ণি ফোন নিয়ে বলল, দাদা ভাই, তুমি কবে আসবে? জানো ছোট ভাইও আমাকে বকে বকে মেরে ফেলেছে, তুমি এসো তাড়াতাড়ি। অর্ণির কথা শুনে আদি শব্দ করে হেসে দেয়। এদিকে আয়ান রেগে ফেটে পড়ে। বুড়ি, আমার কাজ শেষ হলে চলে আসবো, তুই চিন্তা করিস না। আমি আর তুই মিলে আয়ানকে অনেক বকবো। আদি বলল। অর্ণি এতেই খুশি। অর্ণির হাত থেকে ফোন নিয়ে আয়ান কাঠ গলায় বলল, দাদা ভাই, তোমার দলে সবাই এক দলে হলে আমার দলে কে থাকবে? আর এই ওরু যা বলে তুমি তাই বিশ্বাস করে নাও, এটা ঠিক না কিন্তু। ও ছোট আয়ান, রাগ করিস না। আচ্ছা আমি রাখবো, তোরা ভালো থাকিস, বাই। বলে ফোন রেখে দিল। আয়ান সবার দিকে রাগে চোখে তাকিয়ে তার কাজ করতে লাগলো। আর এদিকে অন্তু, অর্ণি, দিদুন ঠোঁট চেপে হাসছে আয়ানের রাগ দেখে। সবাই যার যার কাজ করছে। আজ আয়েশা মির্জার জন্মদিন। তিনি এসব করতে চায় না, কিন্তু নাতি নাতনিরা ছোটোখাটো আয়োজন করে তাই। বেশ কিছুক্ষণ পর হঠাৎ আয়ানের ফোনে ফোন আসে। সে ফোন তুলে ওপাশ থেকে কি বলল সেটা শুনে তার চোখ লাল হয়ে গেল, কিন্তু তার ভেতরটা কেঁপে উঠল। শরীর ঘামতে থাকে চিন্তায়। আয়ান কাঁপা কাঁপা গলায় বলল, আমি এখনই আসছি, তুমি চিন্তা করবে না। আর নিজেকে রুমে বন্ধ করে রাখো, কেউ যেন রুমে না আসে। শুধু 15 মিনিট সময় দাও, জাস্ট 15 মিনিট, এখনই আসছি। আর সাবধানে থাকবে। বলে ফোন কেটে দিয়ে অন্যত্র ফোন করে বজ্রকণ্ঠে বলল, সবাইকে নিয়ে তোর ভাবির বাড়ি যা, আমি 15 মিনিটের মধ্যেই আসছি। ভেতরে যেতে না দিলে সবগুলোরে মারবি, আমি আসছি। বলে ফোন কেটে দিয়ে সামনে তাকায়, দেখে অন্তু আর অর্ণি তার দিকে তাকিয়ে আছে। আয়ান কাঁপা কাঁপা গলায় বলে, কি এমন করে তাকিয়ে আছিস কেন? তুই কার সাথে কথা বলছিলি? কাকে সাবধানে থাকতে বললি? আর ভাবিকে? অন্তুর প্রশ্ন শুনে আয়ান ঘাবড়ে যায়, কিন্তু নিজেকে সামলে তাড়াহুড়ো করে বলল, আমার কাজ আছে, তুই সব দেখে নিস, আসতে রাত হতে পারে। অন্তুকে না বলতে দিয়ে সে চলে গেল। আর অন্তু আয়ানের যাবার দিকে তাকিয়ে থাকলো। কি এমন হলো যে আয়ান ভাইও এমন উদ্ভট ব্যবহার করলো? সে ভাবতে থাকে। রাত 10:30। দিদুনের জন্মদিন ভালোভাবে মানিয়ে অন্তু তার রুমে চলে আসে। দরজা হালকা ভাজিয়ে দিয়ে বিছানায় বসে ভাবতে লাগলো আজকের কথা। আয়ান তখন তাড়াহুড়ো করে চলে গেল, বলল রাতে আসবে, কিন্তু সে আসেনি। অনেকবার ফোন করেছে, কিন্তু ফোন বন্ধ। কি এমন কাজে গেছে যা দিদুনের জন্মদিনের থেকেও ইম্পর্টেন্ট? এসব ভাবতে ভাবতে তার ফোন আসে।
ফোন হাতে নিতে ফোনের উপর ভেসে থাকা নাম দেখে সারাদিনের ক্লান্তি নিমিষে শেষ হয়ে যায় তার, আর ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফোটে। ফোন ধরতেই অর্ণবের মিহিত কণ্ঠ শোনা যায়। সে বলে, জান, সারাদিন কি একটাবারও আমার কথা মনে পড়েনি তোমার? পড়েছে তো, কিন্তু কি করব, দিদুনকেও তো আজ সময় দিতে হবে, তাই না? সব ভালোভাবে হয়েছে। দিদুন আর অর্ণিক তোমার কথা বলো, আমি বলছি তুমি ব্যস্ত থাকায় আসতে পারো না। দিদুনকে সরি বলো, আসলে কাজ ছিল তাই দেখা করতে পারিনি, সময় হলে দেখা করে নেব। তুমি তুমি খেয়েছো? তুমি। হুম। কিছু সময় নীরবতা নেমে আসে তাদের মাঝে। অর্ণব বলে, অন্তু, একটা কথা বলি। হুম। কখনো যদি তোমার ফ্যামিলি আমাকে না মানে তখন তুমি কি করবে? অর্ণবের প্রশ্নে অন্তু থমকে যায়। এই প্রশ্নের উত্তর তার কাছে কি আদৌ আছে? অন্তু কাঁপা কাঁপা গলায় বলল, অর্ণব, আমি জানি তখন কি করব। অর্ণব, আমি জানি না তখন কি করব, কিন্তু আমি এটা জানি তোমাকে হারালে আমি নিজের অস্তিত্বকে হারাবো। অন্তু, চলো বিয়ে করে নিই, তারপর ছোট্ট একটা সংসার করব আমরা, যেখানে অফুরন্ত ভালোবাসা থাকবে, থাকবে না ধনী দরিদ্র বৈষম্য। এমন একটা পৃথিবী করব যেখানে তুমি আর আমি থাকবো, আর থাকবে আমাদের ভালোবাসার সাক্ষী, আমাদের ভালোবাসার চিহ্ন। তোমার মধ্যে বেড়ে উঠবে সেই প্রাণ। অন্তু, আমি তোমাদের নিয়ে বাঁচতে চাই। আমি ছোট থেকে যা পাইনি তা আমার সন্তানকে দিতে চাই। আমার বলতে কাউকে চাই, যাতে কেউ বলতে না পারে অর্ণব তুমি তো একা, তোমার আপন বলতে কেউ নেই। অন্তু, আমাকে আপন বলতে কাউকে দেবে, যাকে আমার নামে বড় করব, প্লিজ অন্তু। অর্ণবের আবদার মাখা কণ্ঠে প্রতিটা শব্দ কথা অন্তুর ভেতরটা নাড়া দিতে লাগে। বুক প্রচণ্ড ব্যথা অনুভব করতে লাগে। অর্ণবের কাতর কণ্ঠে বলা শব্দ তার বুকের বাপাসটা পুরোতে লাগে। সে তো অর্ণবের আপন কেউ হতে চায়, সে হয়েও গেছে, কিন্তু তার অংশকে বহন করে তার মাধ্যমে অর্ণবকে আপন হতে চাওয়া পূরণ করা তার কর্তব্য। অন্তু মিটিয়ে যাওয়া কণ্ঠে বলল, অর্ণব, আমি তোমার সব আশা পূর্ণ করব। আমার কাছে করা তোমার সব আবদার পূর্ণ হবে। আমি নিজে সব করব। তোমার সাথে সংসার করা আমার জন্য কি তুমি নিজেও জানো না। তোমার ছোট্ট একটা অংশ আমার মধ্যে থাকবে। কি সুখ তা তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি তোমার জন্য সব ছাড়তে রাজি। তোমার জন্য পৃথিবীর সবার সাথে লড়াই করব। তুমি দেখো, শুধু তুমি আমার জন্য অপেক্ষা করো, এইটুকু চাওয়া। তুমি আসবে বলে তখন থেকে আমি অপেক্ষার প্রহর গুনতে শুরু করলাম। কিন্তু আমি তোমার সব কথা শুনবো, তুমি শুধু দিন শেষে আমার নিরে ফিরে এসো, তাই হবে। আই লাভ ইউ অর্ণব। আই লাভ ইউ জান। এমন নানান কথা বলতে থাকলো তারা। নিজের তৈরি পৃথিবী গড়তে অনেক অপেক্ষার প্রহর গুনতে হবে তাদের। এই তো সবে শুরু। তাদের ভালোবাসায় অনেক কঠিন পরীক্ষা পাড়ি দিতে হবে। গাড়ি আপন গতিতে চলছে। সকাল 9টার কাছাকাছি। অর্ণি অন্তু গাড়িতে বসে আছে। উদ্দেশ্য অর্ণির কলেজ আর নিজের ভার্সিটিতে গিয়ে অ্যাডমিট কার্ড তোলা। আজকে তার এক্সাম, পড়াশোনার চাপে সে ঠিকমতো কথা বলতে পারছে না অর্ণবের সাথে, তাই সারাটা দিন সে আজ অর্ণবের সাথে কাটাবে। অর্ণির কথা শুনে তার দিকে তাকালে সে ইশারায় বাইরে তাকাতে বলে। অন্তু বাইরে তাকালে দেখতে পায় অর্ণব বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। পরনে ব্ল্যাক শার্ট আর ব্লু জিন্স, পুরোই হিরো। অর্ণি বলল, দিদিয়া, তোমার হিরোকে তো আজ হেব্বি লাগছে। মনে হচ্ছে আজ সব মেয়ের নজর লেগে যাবে। তুমি একটু সাবধানে রেখো, না হলে কি হবে জানি না। পারলে আঁচলে বেঁধে রাখো। বলে সে গাড়ি থেকে নেমে অর্ণবের কাছে যেতে লাগলো। অর্ণির কথা শুনে আমি আশেপাশে দেখলাম, সত্যি কিছু মেয়েরা আমার কিউটি বরকে চোখ দিয়ে গিলছে। অন্তু বিড়বিড় করে বলল, এত সেজে গুজে কে আসতে বলেছে তাকে? সব মেয়েরা তাকে গিলছে, আর বাবুর সেদিকে খেয়ালই নেই। সত্যি অর্ণির কথা রাখতে হবে। আঁচল দিয়ে বাঁধতে হবে দেখছি তাকে। বলে নিচে নামতে লাগলো। এদিকে অর্ণব অন্তুকে রেগে আসতে দেখে অর্ণিকে বলল, অরু, তোমার দিদি এত রেগে কেন আছে? কেন বুঝতে পারলে না? অর্ণব মাথা নেড়ে না বলে, অর্থাৎ সে বোঝেনি।
অর্ণি বলল, ভাইয়া আপনার আশেপাশে অনেক মৌমাছি ঘুরছে, তা দেখতে আপনার মধু রেগে মেগে ফায়ার, বুঝলেন? অর্ণির কথা শুনে অর্ণব তার আশেপাশে খেয়াল করলো। আসলেই তাকে সবাই গিলছে। আর অন্তু এসব দেখে রেগে গেছে। আজ না জানি কত খাটনি করতে হবে। অর্ণব করুণ মুখে অর্ণির দিকে তাকালে অর্ণি খিলখিল করে হেসে দেয়। অন্তু এসে তাদের সামনে কাটা কাটা করে বলল, এই মিয়া, তুমি এত সেজেগুজে এসছো কেন? এই আরেকটা লাগবে তোমার? আমায় দিয়ে হচ্ছে না, তাই না? অর্ণব অন্তুর কথা শুনে ভ্যাবাচাপা খেয়ে যায়। এদিকে অর্ণি হেসে হেসে মরে যাওয়া অবস্থায়। অর্ণব অসহায় মুখে বলল, সত্যি জান, আমি সেজেগুজে আসিনি। আমি শুধু তোমার সাথে দেখা করার জন্য ব্ল্যাক শার্ট পরে এসেছি, এর বেশি কিছু না। সত্যি জান। অন্তু তাও শান্ত হলো না। অর্ণব উপায় না পেয়ে সেখানে একটা ঘটনা ঘটায়। তা দেখে অন্তুর চোখ কপালে। অর্ণি হা হয়ে যায়। আর বাকি সবাই দেখে চলে যায় সেখান থেকে। অর্ণব অন্তুকে টাইটলি হাগ করে। এতে অন্তু লজ্জায় নুয়ে যায়। কি লজ্জার ব্যাপার! ছি, মানুষ কি ভাবলো? অর্ণব ছেড়ে বলল, এখন রাগ কমলো জান? পারল না, সে চুপ করে থাকলো। তা দেখে অর্ণব হাসলো। অর্ণি বলল, অনুপ ভাইয়া, আপনি কি শুধু ফুল ঘরওয়ালিকেই দেখবেন, নাকি এই যে আমি আপনার ওয়ান অ্যান্ড অনলি আধি ঘরওয়ালি আছি, সেই খেয়াল কি রাখবেন শুনি? সরি ওরু, আমি তো ভুলেই গিয়েছিলাম। আমার আধি ঘরবাড়িও এখানে আছে। বলে তাদের মধ্যে মেতে উঠে খুনসুটি করতে। অন্তু তা এক মনে দেখছে। অর্ণব অর্ণিকে নিজের ছোট বোন মনে করে। অর্ণিও তাকে দাদা ভাই, ভাইয়ের পরে অর্ণবকে ভাইয়া ভাবে। তাদের সম্পর্ক অনেকটা মিষ্টি, সব কথা শেয়ার করতে পারে। অর্ণি অর্ণবের কাছে বেশ স্বাচ্ছন্দ্যের আবদার করতে পারে। অন্তুর এখন মনে পড়ে যখন অর্ণবের কথা তার দিদুনকে আর অর্ণিকে বলে। দিদুনকে যখন বলি আমি অর্ণবকে ভালোবাসি আর অর্ণবও আমাকে ভালোবাসে, তখন দিদুন চমকে যায়, কিছুক্ষণ চুপ থাকে। দিদুনকে চুপ থাকতে দেখে অন্তু ধরেই নিয়েছিল যে দিদুন অর্ণবকে মেনে নেবে না, কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিদুন হেসে বলে, কি দিদি ভাই, ভয় পেয়ে গিয়েছিলে যে আমি অর্ণবকে মেনে নেব কি নেব না ভাবে? ভয়ের কোনো কারণ নেই। আমি জানি তুমি কখনো ভুল মানুষকে ভালোবাসবে না। আর আমি যতদূর জানি অর্ণব অনেক ভালো ছেলে, তাই আমার আপত্তির করার কোনো প্রশ্নই আসে না। সেই কথা শুনে অন্তুর খুশিতে কান্না করে দেয়। সে দিদুনকে জড়িয়ে ধরে কান্না করে পরে অর্ণবের সাথে তার কথা বলিয়ে দেয়। তাদের মধ্যে ভাব হয় অনেক। দিদুনের মতো অর্ণব হীরের টুকরো ছেলে। অর্ণি তো অর্ণবের সাথে দেখা করার জন্য পাগল হয়ে গিয়েছিল, তাই তাকেও দেখা করিয়ে দেয় পরের দিন ভার্সিটিতে। অর্ণবের সাথে অর্ণির সেই খাতির হয়। দুজনকে দেখে মনেই হলো না তারা প্রথম দেখা করছে বা প্রথম কথা বলছে। এর মধ্যে অর্ণির একটা কথা শুনে অন্তু টাসকি খায়। ভাইয়া, আপনার কথা অনেক শুনেছি দিদির কাছ থেকে, আর সামনাসামনি দেখা করে মনে হচ্ছে দিদিয়া যা বলেছে একটু কম বলেছে। আপনি তো পুরো সাউথ ইন্ডিয়ার হিরো। ভাইয়া, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করি? উচ্ছ্বাস নিয়ে একের পর এক বলেই যাচ্ছে অর্ণি। অর্ণির লাস্ট কথা শুনে অর্ণব একটু বিভ্রান্ত হলো। সে মুচকি হাসি দিয়ে বলল, তুমি তো আমার ছোট বোনও, বলো কি বলবে? ভাইয়া, সত্যি আপনার কোনো ভাই নাই? অর্ণব মাথা নেড়ে না বলল। অর্ণি আবার বলল, ইস, যদি থাকতো তাহলে তাকেই আমি বিয়ে করে নিতাম। অর্ণির কথা শুনে অর্ণবের আর অন্তুর চোখ কপালে উঠে। বলে কি মেয়ে, এই বয়সে ডাইরেক্ট বিয়ে? অর্ণব অন্তুর দিকে তাকায়। তার এখনো বিশ্বাস হচ্ছে না। একটু আগে অর্ণের বলা কথা অর্ণব অর্ণিকে দেখে বুঝতে পারে তার চঞ্চলতা। অর্ণি আবার বলল, কোনো আফসোস নেই, আপনি তো আছেন, আপনাকে দিয়েই চলবে। অর্ণব অর্ণির কথা বুঝতে না পেরে কিঞ্চিত জোরে বলল, মানে? অর্ণির লাজুক হেসে বলল, মানে এই যে আপনি যদি দিদিয়াকে বিয়ে করেন তাহলে তো আমি আপনার শালিকা হব, তাই না? বলে অর্ণবের দিকে তাকায়। অর্ণব বোকার মতো মাথা নাড়ায়। তাহলে শালি তো আধিকারওয়ালি, হ্যাঁ না জিজু? আপনার উপর অর্ধেক অধিকার আমার আছে, তাই না জিজু? অর্ণির কথার মানে বুঝতে পেরে অর্ণব কিছুটা ইতস্থ পড়ে গেল। তার উপর জিজু বলে ডাকায় কিছুটা লজ্জাও পেল।
এদিকে অর্ণির কথার ধাঁচ শুনে অন্তু হো হো করে হেসে দেয়। অর্ণব জোরপূর্বক হেসে মাথা নাড়ায় যে অর্ণি যা বলল তাই সত্য। তারপর থেকে অর্ণি অর্ণবকে আধি ঘরওয়ালি বলে জ্বালাতন করে। অর্ণির ডাকে অন্তুর সম্মতি ফেরে। অর্ণি তাড়াহুড়ো করে বলল, দিদি কলেজে দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম, তোমার লাভ বার্স এনজয় করো। বলে চলে যায়। অর্ণব অন্তুর কাছে এসে বলল, তোমার বোন মাশাল্লাহ একটা জিনিস। বলে হাসতে লাগে। অন্তু তার দিকে সরু চোখে তাকিয়ে চলে যায়। অর্ণব বোকার মতো দাঁড়িয়ে থাকে আর ভাবে, যা বাবা, আমি আবার কি বললাম। বলে অন্তুর পেছনে যেতে লাগলো। সময় কারোর জন্য থেমে থাকে না, তেমন অন্তু অর্ণবের ভালোবাসাও থেমে নেই। দেখতে দেখতে অন্তুর এক্সাম শুরু হয়ে গেছে। অন্তুর এক্সামের জন্য অর্ণবের যথেষ্ট সাপোর্ট করেছে। পড়াশোনা, তার টাইম দেওয়া সব সুন্দরভাবে সামলে নিয়েছে সে। অন্তু পরীক্ষা নিয়ে উঠে পড়ে লেগেছে, তার ভালো রেজাল্ট চাই। অর্ণব কত শখ করে তাকে ভালোভাবে গার্ড করেছে। এক এক করে সব এক্সাম শেষ হয়ে যায় তার। এবার শান্তির নিঃশ্বাস নিল। এই এক্সাম করে খাওয়া দাওয়ায় অনিয়ম হয়েছে তার, কিন্তু দিদুন সব মানিয়ে নিতে সাহায্য করেছে। আদি প্রতিনিয়ত ফোন করে তার এক্সাম কেমন হলো, খাওয়া দাওয়া হচ্ছে নাকি সব খোঁজ খবর নিত। এক্সাম শেষ করে বাড়ি এসে ফ্রেশ না হয়ে ফোন হাতে অর্ণবকে টেক্সট করে, কেননা সে এখন কাজে। ফোন রেখে চোখ বন্ধ করতেই অর্ণি এসে তাকে ডাক দিল। অন্তু বিরক্ত হয়ে চোখ মুখ খিচে বলল, ওরু দেখছিস না রেস্ট নিচ্ছি, তাইলে কেন ডিস্টার্ব করলি? দিদি আর রেস্ট পরে নিও, চলো বড় আপু ডাকছে তোমাকে। অন্তু না চাইতেও নিচে যেতে হয়। নিচে এসে তার আব্বুর গায়ে গা লাগিয়ে তার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে রাখে, কিছু বলল না। আজাদ মির্জা হালকা হাতে অন্তুর মাথায় হাত বুলায়। এতে অন্তুর ঠোঁটে হাসি ফিরে। তার আব্বু প্রতিবার এমন করে তার কাছে এসে বসলে আজাদ মির্জা নরম সুরে বলল, এক্সাম কেমন হলো? ভালো আব্বু। ছোট আম্মাজান, তোমার তো পরশু জন্মদিন, তোমার কি লাগবে বলো, আমি আসার সময় নিয়ে আসবো। অন্তু আজাদ মির্জার কথা শুনে চোখ খুলে মাথা উঁচু করে বিস্ময় চোখে বলল, মানে তুমি কোথায় যাচ্ছ আব্বু? ছোট আম্মাজান, কিছু কাজে ঢাকার বাইরে যেতে হবে, তাই তোমার জন্মদিনে থাকতে পারবো না, সরি। অন্তু আজাদ মির্জার কথা শুনে কাঁদো কাঁদো গলায় বলল, আব্বু তুমি জানো জন্মদিনে সবাইকে আমার চাই, দাদা ভাই তো এবার নেই, তাই বলে তুমিও থাকবে না এমন করো। আজাদ মির্জা মেয়ের মুখ দেখে মলিন মুখে বলল, এবারের মতো মাফ করো আম্মাজান, আর হবে না। অন্তু মাথা নেড়ে হ্যাঁ বলল। পরের দিন দুপুরে আদিবা অন্তু ক্যান্টিনে বসে আছে, অপেক্ষায় নাহিদার অর্ণবের জন্য। তাদের ক্লাস হচ্ছে, তাই তারা ওয়েট করছে। আদিবা অন্তুকে বলল, দোস্ত, অগ্রিম পয়দা দিবস, সারা জীবন এভাবে হাসি খুশি কাটাস। অন্তু মুচকি হেসে বলল, থ্যাংক ইউ বিষ্টু, কাল কিন্তু বাড়িতে আসবে, সন্ধ্যায় আমি ওয়েট করব। আব্বু নেই, তাই বাড়ির সবাই মিলে শুধু কেক কাটা হবে। না দোস্ত, মার শরীর ভালো না, তাই যেতে পারবো না, পরে যাব, রাগ করিস না প্লিজ। অন্তু রাগে চোখে তাকায় আদিবার দিকে। আদিবা কিউট ফেস করে কান ধরে তা দেখে অন্তু হেসে বলে, ওকে যা, মাফ করলাম। বলে দুজনে হাসতে লাগলো। তাদের কথার মাঝে নাহিদ এসে বলল, কি নিয়ে হাসছো আমাকেও বলো। স্যার যে প্যারা দিয়েছে এখন হাসা দরকার। কিছু না ভাইয়া। ভাইয়া আপনি এখানে, কিন্তু অর্ণব কোথায়? তাকে তো দেখছি না। নাহিদ পানি খেতে খেতে বলল, আমরা একসাথে আসছিলাম, কিন্তু কর্ণার সাথে কথা বলছে, কি ম্যাথ যেন মিলছে না, তাই মেলাচ্ছে। ওই দেখো তারা দুইজনে। নাহিদের কথা শুনে অন্তু সেদিকে তাকায়। অর্ণবের হাতে বই নিয়ে কর্ণাকে কি যেন বোঝাচ্ছে, আর কর্ণা মুগ্ধ নয়নে অর্ণবের দিকে চেয়ে আছে। তা দেখে অন্তু বুকটা ধক করে ওঠে। ভার্সিটির কম বেশি সবাই জানে কর্ণা অর্ণবকে লাইক করে, কিন্তু অর্ণব এসবের ধার ধারে না। অন্তুর রাগ হচ্ছে, অনেকবার বলেছে এই কর্ণার কাছের থেকে দূরে থাকতে, না সে শুনল না। অন্তুর রাগে দুঃখে অভিমানে চোখ দিয়ে জল পড়তে লাগে। অন্তুর এই অবস্থা দেখে নাহিদ আদিবা হতবম্ব হয়ে যায়। এই মেয়েটা এটুকুতে কষ্ট পায়। অর্ণব কর্ণাকে বুঝিয়ে চলে আসে, হাসি মুখে সামনে তাকালে অন্তুর চোখে জল দেখে বুঝতে বাকি রইল না তার সাথে কর্ণাকে দেখে ফেলেছে।
অর্ণব করুণার চোখে অন্তুর দিকে তাকায়। অন্তু অভিমানে চোখ ফিরিয়ে নিল। তা দেখে অর্ণবের কষ্টের সীমা থাকলো না। বুকটা পীড়া দিচ্ছে। অন্তুর চোখের জল সে সহ্য করতে পারে না। নিজেকে গালাগালি দিতে লাগলো। মেয়েটা যা পছন্দ করে না সে সেটাই বেশি করে করে। অর্ণব অন্তুর দিকে এগোতে লাগলে ঝড়ের বেগে অন্তুর সেখান থেকে চলে যায়। অর্ণব অন্তুর যাওয়ার দিকে তাকিয়ে রইল। মেয়েটার মনে অভিমানের পাহাড় জমেছে দেখেই বুঝতে পারে। নাহিদ তার কাঁধে হাত রাখলে অর্ণব করুণার চোখে তাকায় নাহিদকে বলে, অর্ণব, কাজটা ঠিক হলো না। অন্তু কান্না করছিল। তুই কেন করলি এটা? জানিস তোর জন্য কত সময় ওয়েট করছিল মেয়েটা। কালোর জন্মদিন, আর আজ তোর কারণে তার চোখে জল আসলো। অর্ণবের এখন মনে পড়ল, সত্যিই তো তার মনে ছিল না কাল অন্তুর জন্মদিন। ইস, কি করলাম এটা! মেয়েটা না জানি বাড়ি গিয়ে কি কান্নাকাটি করছে। ভাবতেই হতাশ নিঃশ্বাস নিল। তাকে যেভাবেই সম্ভব তার রাগ ভাঙাতে হবে। একটা বেঞ্চে বসে আছে অন্তু, পরনে মিষ্টি রঙের শাড়ি, হাতে চুড়ি, কপালে টিপ, খোলা চুলে দেখতে এক পরি লাগছে। হাতে ফোনটা আবার বেজে উঠল তার। সামনে নিয়ে দেখে অর্ণব ফোন করেছে। ফোনটা কেটে দিল। এই প্রথম না, আরও অনেকবার এভাবে কেটেছে সে ওভাবেই বসে রইল। কিছুক্ষণ পর একটু পর নাহিদ এসে বলল, অন্তু, সব কাজ হয়ে গেছে। 30 মিনিট পর তোমার টার্ন। অর্ণবকে বলেছ? অন্তু মাথা নাড়িয়ে না বলে। নাহিদ হতাশার নিঃশ্বাস ফেলে বলল, ওকে, বলো, আমি সামনে আছি। আর আদিবাকে? আমি কাউকে কিছু বলিনি, যা করার আপনি করুন। আমি অর্ণবকে বলছি আসার জন্য। নাহিদ চলে যায়। অন্তু ছোট একটা মেসেজ করে তাকে ফোন করে অর্ণবকে কিছু বলতে না দিয়ে এসে বলল, তোমার ফোনে একটা মেসেজ গেছে, ওখানে একটা ঠিকানা আছে। ওই ঠিকানায় 15 মিনিটের মধ্যে আসতে হবে, না হলে তুমি জানো আমি কি করতে পারি। বলে ফোন কেটে দেয়। এদিকে অর্ণব বেকুপের মতো চেয়ে আছে। তার কিছুই মাথাতে গেল না। সে মেসেজটা দেখে আরও অবাক হয়। অন্তু তাকে এখানে কেন ডাকছে? সে কিছুক্ষণ ওভাবে থেকে তাড়াতাড়ি করে বাইক নিয়ে চলে গেল সেখানে। এদিকে অন্তু এখনো বসে আছে, আর আজ যা হবে সে ভাবছে। হাতের উল্টোপিঠ দিয়ে চোখ মুছে ভাবতে লাগলো কালকের কথা। কাল ওভাবে চলে আসার পর অর্ণব অনেকবার ক্ষমা চায়, বলে সে আর করবে না এমন কিছু, কিন্তু অন্তু কথা না বলে ফোন রেখে দেয়। রাতে কোনো মতো খেয়ে রুমে এসে নাহিদকে ফোন করে বলে, ভাই একটা কাজ করে দিতে পারবেন? নাহিদ সবে মাত্র সবার সাথে কথা বলে ঘুমে আসছিল। অন্তুর কথায় তার ঘুম সব উড়ে যায়। সে ব্যস্ত সুরে বলল, কি হয়েছে তোমার? অর্ণবের সাথে কি আবার কিছু হয়েছে? ছেলেটা আমাকে বলো, তুমি নাকি ফোন ধরছো না? কি হয়েছে বোন? ভাই এমন কিছু না, আপনাকে একটা কাজ করতে হবে, পারবেন না কি বলেন? নাহিদ অন্তুর কথা শুনে চিন্তিত গলায় বলল, ওকে, বলো কি করতে হবে। পারবেন কি না বলুন। অন্তুর কথা শুনে নাহিদের কাশি উঠে গেল। পানি খেয়ে বলল, বোন, তোমার মাথা ঠিক আছে তো? কি বলছো কি এসব তুমি? অন্তু বিরক্ত হয়ে বলল, ভাইয়া পারবেন কি না বলুন, না হলে আমি অন্য ব্যবস্থা করছি। নাহিদ বলল, না, আমি করছি, তুমি চিন্তা করো না। এখন ঘুমাও আর আমাকেও ঘুমাতে দাও। না জানি ঘুম হবে না কি, আল্লাহই জানে। বলে ফোন কেটে দেয়। অন্তু মনে মনে বলল, তোমাকে অনেক ছাড় দিয়েছি, এবার না। ওই কর্ণা পেতনি গায়ে গা লাগিয়ে ম্যাথ বোঝাও, তাই না? এখন আমি তোমাকে ম্যাথ বোঝাবো। অন্তু ফোনে ফোন আসে, দেখে নাহিদ ফোন করেছে। তারপর ঘড়ির দিকে চেয়ে দেখে 12টা বাজে। ফোন তুলে আদির হাস্যোজ্জ্বল মুখ দেখে অন্তুর মুখে হাসি ফুটে ওঠে। আদি বলল, হ্যাপি বার্থডে অন্তু পাখি। থ্যাংক ইউ দাদা ভাই। পাখি, বার্থডেতে কি নেবে বলো, আজ তাই দেওয়ার চেষ্টা করব। অন্তু কিছুক্ষণ ভেবে বলল, দাদা ভাই, আমি যদি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়ে নিই, তাহলে কি তুমি রাগ করবে? আদি অন্তুর কথা শুনে ভ্রু কুঁচকে কি এমন করতে চায় যার জন্য সে রাগ করবে? অন্তু মাথা নিচু করে আছে। আদি মুচকি হাসি দিয়ে বলল, অন্তু পাখি, আমার দিকে তাকাও তাকাও, শোনো, তুমি কি করবে আমি জানতে চাই না, না জানারও ইচ্ছা আছে। আমি জানি আমার পাখি কখনো ভুল কাজ করবে না, আর যদি করেও থাকে আমি কখনো আমার অন্তু পাখির উপর রাগ করতে পারবো না, বুঝেছ? এখন একটু হাসো প্লিজ, দেখি
কই সেই মিষ্টি হাসি? বলে অন্তু হাসতে লাগলো। তা দেখে আদি শান্তি পেল। অন্তুর মলিন মুখ সে সহ্য করতে পারে না। আরও কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। তুমি আমাকে কাজী অফিসে কেন ডাকলে বলো অন্তু? অর্ণবের কথা শুনে অন্তুর চিত্ত ফিরে। সে মাথা তুলে অর্ণবের দিকে তাকায়। অর্ণবের গায়ের শার্ট ঘেমে জবজব করছে, দেখে বোঝাই যাচ্ছে কত তাড়াতাড়ি আসছে সে। অর্ণব বাদামি চোখে, তার জন্য অস্থিরতা বোঝা যাচ্ছে। এদিকে অর্ণব অন্তুকে দেখলে বুকে মোচড় দেয়। এক রাতে কি অবস্থা করেছে কেঁদে। অর্ণব নিচে বসে অন্তুর হাত ধরে বলে, জান আমি সরি বলেছি তো, আর কখনো এমন হবে না, এবারের মতো মাফ করো। নেক্সট টাইম আমার ধারের কাছে কাউকে ঘেঁষতে দিব না। আর তুমি এখানে কেন? অর্ণব, আমি কিছু শুনতে চাই না, ভেতরে চলো, আমাদের যেতে হবে। অর্ণব বুঝতে পারলো একে বলে কিছু হবে না। অন্তু যখন জেদ ধরেছে তার মানে সে সেটাই পূরণ করেই ছাড়বে। সে দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ায়। তারপর অন্তুর হাত ধরে ভেতরে নিয়ে যায়। গিয়ে দেখে নাহিদ কথা বলছে কাজী সাহেবের সাথে। তাদেরকে দেখে মুচকি হাসি প্রদান করে। কাজী তাদের বসিয়ে বিয়ে পড়ানো শুরু করে। 3 কবুলের মাধ্যমে বিয়ে সম্পূর্ণ হয়। নাহিদ অর্ণব অন্তু কাজী অফিস থেকে বের হয়ে রাস্তায় দাঁড়ায়। নাহিদ খুশি খুশি মেজাজে বলল, মামা, কাল রাতে বোন আমাকে অনেক ভয় পাইয়ে দিচ্ছে। সারা রাত ঘুমায়নি, এখন বাড়ি যেয়ে শান্তি মতো ঘুমাবো। এখন তোরা কি করবি? তোরা বোঝ, নতুন বিয়ে করলি, অনেক কিছু করা বাকি আছে, কিন্তু আজ আর ট্রিট চাই না, পরে দিলে হবে। নাহিদের কথা শুনে অন্তুর লজ্জা মাথা নিচু করে নেয়। নাহিদ কি মিন করেছে সে জানে। অর্ণব অন্তুকে দেখে নিয়ে নাহিদের পেটে মেরে বলে, শালা চুপ থাক, দেখছিস না আমার বউ লজ্জা পাচ্ছে। তোর কাজ শেষ, এখন ফোট। অর্ণবের মুখে বউ ডাক শুনে অন্তুর শরীরে শীতল প্রবাহ বয়ে গেল। কি মিষ্টি ডাক। মনে মনে আবার ডাকটা বলো বউ। সে তো এখন অর্ণবের বিয়ে করা বউ, ভাবতেই আরো লজ্জায় নুয়ে যায়। নাহিদ আফসোস সুরে বলল, হাইরে দুঃখ, বন্ধু বউ পেয়ে আমাকেই ভুলে গেছে, এই দুঃখ কই রাখবো, থাক আর এখন বলবো না, পরে হিসাব মিটাবো। অর্ণব আকাশের অবস্থা ভালো না, তাই যেখানেই যাস সাবধানে যাস, অন্তর খেয়াল রাখিস। অন্তর সাবধানে থাকে, আমি গেলাম। এখন খুশি তো, নাকি আরো কিছু করতে হবে মহারানী? না, করতে হবে না। বলে অর্ণবের পিঠে মাথা এলিয়ে দেয়। তা দেখে অর্ণব মৃদু হেসে বলে, কোথায় যাবে বলো? আকাশ দেখে মনে হচ্ছে বৃষ্টি আসবে। তোমার ইচ্ছা, আমি শুধু তোমার সাথে কিছুটা সময় একান্তে চাই। অর্ণব হেসে তার ফ্ল্যাটের রাস্তায় নেয়। অন্তু চোখ বন্ধ করে নেয়। বাতাসে তার খোলা চুল উড়তে থাকে। মাঝ রাস্তায় বাইক ঠেকায় অর্ণব। তা দেখে ভ্রু কুচকে তাকায় অন্তু। কিছু বলতে যাবে, তখন অর্ণব বলে, তুমি এখানে থাকো, আমি সামনের দোকান থেকে আসছি। বলে সে সামনের সোনার দোকানে গেল। অন্তু শুধু তাকিয়ে দেখল। কিছু সময় পর অর্ণব একটা ব্যাগ নিয়ে বের হয়ে আসলো। ঠিক তখনই বৃষ্টি শুরু হলো। অর্ণব দৌড়ে এসে অন্তুকে বলল, অন্তু, এই ব্যাগটা আর ফোন তোমার ব্যাগে রাখো। বলে ব্যাগ আর ফোন অন্তুকে দিয়ে দেয়। অন্তু সব নিজের ব্যাগে রেখে দেয়। তারপর বাইক স্টার্ট দিয়ে বাসার দিকে। বৃষ্টির বেগ বাড়তে লাগলো, সাথে ঝড় হওয়া। বাইক এসে ফ্ল্যাটের কাছে থামে। অন্তুকে নামতে বলে অর্ণব, সাথে এটাও বলে সে বাসায় গিয়ে বসুক, সে বাইক পার্ক করে আসছে। অন্তু মাথা নেড়ে ওপরে গিয়ে দরজা খুলে দরজা ভাজিয়ে দেয়। তার ব্যাগ থেকে অর্ণবের ফোন আর একটা টিফিন বক্স বের করে। বক্সটা ফ্রিজে রেখে রুমে গিয়ে ফোনটা বেড সাইডে রাখে। ওয়াশরুমে গিয়ে শাড়ি চিপে পানি ছেড়ে বেরিয়ে এসে মাথা মুছতে লাগলো টাওয়াল দিয়ে। হঠাৎ ঘাড়ে গরম উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়তেই সে কেঁপে কেঁপে উঠল। তার বুঝতে বাকি রইল না অর্ণব তার পেছনে দাঁড়িয়ে আছে। ক্রমশ উষ্ণ নিঃশ্বাস বাড়তে লাগলে তার হৃদস্পন্দন বাড়তে লাগলো। অন্তু জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। অন্তু সরে আসতে নিলে অর্ণব অন্তুর উন্মুক্ত পেটে তার হাত রেখে তাকে তার সাথে জড়িয়ে নেয়। অর্ণবের এই স্পর্শে অন্তু জমে যায়, নড়ার শক্তিটুকু হারিয়ে ফেলে। অজানা এক অনুভূতি অনুভব করতে লাগলো। অর্ণব অন্তুর ভিজে চুলে মুখ ডুবিয়ে দিয়ে তার ঘাড়ে ছোট ছোট কিস করতে লাগলো, আর তার হাত অন্তুর পেটে তার হাত বিলোতে লাগলো। অন্তু চোখ বন্ধ করে সেই স্পর্শ অনুভব করতে লাগলো।
কিন্তু যখন স্পর্শগুলো গভীর হতে লাগলো তখন অর্ণবের হাত খামচে ধরে কাপা কাপা গলায় বলে, অর্ণব কি করছো? অর্ণব নেশাগ্রস্ত কণ্ঠে বলল, জান প্লিজ বাধা দিও না আজ। বলে অন্তুকে তার দিকে ফিরিয়ে নেয়। অন্তু অর্ণবের চোখে আজ অন্য কিছু দেখতে পায়, তাকে পাবার নেশা। আজ কোনো বাধাই তাকে আটকানো যাবে না। অন্তু জানে, অন্তু ভাবল এতে কোনো দোষ নেই। অর্ণব তার স্বামী, তার অধিকার আছে সম্পূর্ণরূপে তাকে আপন করে পাবার, তাহলে বাধা কেন দেবে? অন্তু মাথা নিচু করে নেয়, এতে অর্ণব অন্তুর উত্তর পেয়ে যায়। অর্ণব অন্তুর গালে দুহাতে দিয়ে মাথা উঁচু করে তুলে তার উষ্ঠদয় দ্বারা অন্তুর উষ্ঠদয় আয়তনে নিল। অন্তু অর্ণবের ঘাড় খামচে ধরে, এতে অর্ণব অন্তুকে আরও গভীরভাবে জড়িয়ে ধরে। কিছু সময় পর অন্তুকে ছেড়ে তাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিয়ে তার উপর তার ভর ছেড়ে অন্তুর গলায় মুখ ডোবায়। অর্ণবকে উন্মাদ হতে দেখে অন্তু চুপ করে থাকে। অর্ণব গায়ের শার্ট খুলে বিছানার শেষ প্রান্তে রাখে। অন্তুর শাড়িতে হাত দিয়ে খুলে নিচে ফেলে দিয়ে অন্তুকে গভীরভাবে তার সাথে জড়াতে লাগলো। সব ভালোবাসা তাকে দিতে লাগলো। আজ তাদের ভালোবাসার নতুন ধাপের সূচনা ঘটল। আস্তে আস্তে ডুবতে লাগলো একে অপরের মধ্যে। বাইরে বৃষ্টির বেগ বাড়তে লাগলো, সাথে তাদের ভালোবাসার গভীরতা বাড়তে লাগলো। ঝড় বৃষ্টি এখন আর হচ্ছে না, কিন্তু গুটি গুটি বৃষ্টি হচ্ছে। অন্তু অর্ণবের শার্ট পরে তার বুকে মাথা রেখে তার বুকের বাঁ পাশে হাত বুলাতে বুলাতে বলল, তুমি সত্যি পাগল, এমন কেউ করে বলো তো? দেখো তো কি হয়ে আছে বুকটা। অর্ণব নিঃশব্দে হাসল, কেননা সে জানতো অন্তু যখন এটা দেখবে তখন এমন করে বলবে। আসলে অর্ণব তার বুকের বাঁ পাশে অন্তুর নাম লিখেছে, তাই অন্তু বলল। অর্ণব বলল, তোমাকে কিছু দিতে পারি না, আর দিলেও তুমি নিতে চাও না, তাই ভাবলাম এমন কিছু তোমাকে দেই যা তুমি নেবেও না আবার ফেরাতেও পারবে না। তাই 2 সপ্তাহ আগে এই নামটা লিখেছি তোমার জন্মদিনে উপহার হিসেবে, কিন্তু তুমি যা উপহার দিলে এতে এটা সামান্য। অন্তু অর্ণবের কথা শুনে একটু উঠে অর্ণবের বাঁ পাশে নিজের নাম লেখা জায়গায় ঠোঁট ছোঁয়ায়। অর্ণব অন্তুর এলোমেলো চুল ভালোভাবে গুছিয়ে কানে গুজে দিয়ে বলল, সরি জান, তখন মাথা ঠিক ছিল না। তোমাকে ওই অবস্থায় দেখে মাথায় ভূত ঢুকেছিল, তোমার মানা করার সত্ত্বেও ঠিক থাকতে পারিনি, সরি। অন্তু অর্ণবের বুকে মাথা রেখে মৃদু হেসে বলল, এতে সরি বলার কি আছে শুনি? তুমি তোমার অধিকার চেয়েছো, আমি না দিলে সেটা ভুল হতো, তাই এত সরি বলতে হবে না। অর্ণব কিছু বলতে যাবে তার আগে তার ফোন ভাইব্রেট হতে লাগলো। অর্ণব হাত দিয়ে ফোন নিয়ে দেখে অর্ণি ফোন করেছে। অন্তু জিজ্ঞেস করে কে ফোন করেছে, সে বলে অর্ণি। অর্ণব ফোন ধরে, অর্ণবকে কিছু না বলতে দিয়ে বলল, ভাইয়া দিদিয়া আপনার সাথে কি? সেই কখন থেকে ফোন করছি, ফোন ধরছে না। আপনাকে অনেকবার দিয়েছে কিন্তু আপনি ধরেননি। ভাইয়া যদি দিদিয়া থাকে তাহলে তাকে একটু ফোন দেবেন, কথা আছে। অর্ণব কিছু না বলে অন্তুকে ফোন দিয়ে কথা বলতে বলে। অন্তু হ্যালো বলতেই অর্ণি বলল, ওই থাকে তোর ফোন। জানিস আমি কতটা টেনশনে আছি। বিকেল 4:30 বাজে, ছোট ভাইও একটু পর চলে আসবে। আম্মু অনেকবার তোর কথা জিজ্ঞেস করেছে, আমি বলেছি তুই আদি বাবুর বাসায় গেছিস। তাড়াতাড়ি বাসায় আয় দিদিয়া, নাহলে আজ কি হবে জানি না, তাড়াতাড়ি আয়। আমি 30 মিনিটের মধ্যে আসছি, রাখ ফোন। ফোন কেটে অর্ণবকে বলল, বাড়ি যেতে হবে ভাইউ, বাড়ি যেতে হবে ভাইউ, কিছুক্ষণের মধ্যে বাড়ি চলে আসবে, তার আগে আমাকে যেতে হবে। তুমি ফ্রেশ হয়ে আসো। অর্ণবের কথায় মত জানিয়ে উঠে দাঁড়িয়ে তার শাড়ি নিয়ে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে এসে অর্ণবের শার্ট বিছানায় রাখলে দেখে অর্ণব তার ব্যাগ নিয়ে এসে ব্যাগ থেকে একটা প্যাকেট বের করে তাকে দেয়। অন্তু ভ্রুকুচকে সরু চোখে অর্ণবের দিকে তাকায়। অর্ণব খুলতে বলে। অন্তু প্যাকেটটা খুলে ভেতর থেকে সোনার একজোড়া চুড়ি আর ছোট একটা নাকফুল তা দেখে অন্তু বিস্মিত হয়। অন্তু অবাক কণ্ঠে বলল, এগুলো কেন? বিয়ে করেছি তাই আমার তরফ থেকে আমার বউয়ের জন্য, তোমার ইচ্ছে হলে পড়ো, না হলে পড়ো না। অন্তু প্যাকেটটা রেখে নাকফুলটা পরে নিল। তা দেখে অর্ণব খুশি হলো। অন্তুকে জড়িয়ে ধরে তার কপালে কিছুটা সময় নিয়ে চুমু দিল। অর্ণব তাকে ছাড়িয়ে বলল, আই লাভ ইউ টু। চলো তোমাকে দিয়ে আসি। না, তোমাকে যেতে হবে না,
তুমি একটা সিএনজি ডেকে দাও, আমি চলে যাব। কিন্তু কিন্তু কিছু না। ও কিন্তু কিছু না। ও আর শোনো, ফ্রিজে একটা টিফিন বক্স আছে, তাতে বিরিয়ানি আছে, নিজে করেছি, প্লিজ খেয়ে নিও। চলো চলো। বলে অর্ণবকে নিয়ে বাইরে আসলো। অর্ণব না চাইতেও অন্তুকে একাই যেতে দিল। অন্তু মুচকি হেসে অর্ণবের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে যেতে লাগলো। রাস্তা যত যাচ্ছে আজকের দিনের সব ঘটনা তার মনে পড়ছে। প্রথমে বিয়ে, তারপর তাদের ভালোবাসার পূর্ণতা, আর সবশেষে অর্ণবের উপহার। অর্ণবের পাগলামোর কথা ভাবতেই লজ্জায় লাল হতে লাগলো। ছেলেটা তাকে এত ভালোবাসে, সে সব প্রমাণ করে দেয় তার ভালোবাসার মাধ্যমে। সে মুচকি হেসে বাড়ি চলে যায়। চোখের পলকে সময় চলে যায় নিজের গতিতে। দেখতে দেখতে 2 মাস কেটে গেছে। এই 2 মাসে অন্তু অর্ণবকে নতুনভাবে আবিষ্কার করে তার জীবনে। অর্ণবের পাগলামি দিনে দিনে বেড়ে যাচ্ছে, আর সেই পাগলামি সব সহ্য করে নেয় অন্তু। অর্ণব অন্তুর বিয়ের কথা নাহিদ ছাড়া কেউ জানে না। অন্তু আদিবাকে বলতে চায়, কিন্তু আদিবার যে ভুলো মন, কখন না জানি দাদাভাইকে বলে দেয় বিয়ের কথা, তাই আর বলেনি তাকে। অর্ণবের এক্সাম পরশু থেকে, তাই সবাই মিলে ফুচকা খেতে এসেছে একসাথে। নাহিদ আর অর্ণব পড়াশোনা নিয়ে কথা বলছে আর ফুচকা খাচ্ছে। অন্তু বেশি করে টক দিয়ে ফুচকা খাচ্ছে আর চোখ মুখ খিচে নিচ্ছে, তাও আবার খাচ্ছে। অন্তুর এমন অবস্থা দেখে আদিবা অন্তুর দিকে বিস্মিত কণ্ঠে বলল, দোস্ত আস্তে খা, ফুচকা পালিয়ে যাচ্ছে না। আর তুই কবে থেকে এত টক দিয়ে খাওয়া ধরলি বলতো? আগে তো টক দেখলেই দূরে পালাতি। অন্তু আরেকটা ফুচকা মুখে নিয়ে খেতে খেতে বলল, বেস্টু, কি বলবো তোকে, ফুচকা পালাক বা না পালাক, আমার তো এমন করে খেতে মজা লাগছে। আর কি যেন বলি বল, আর কি যেন বলি বল, জানি না রে বেস্টু, আমার কি যে হয়েছে, কিছুদিন ধরে টকের প্রতি বেশি ঝোঁক হয়েছে। এত না বলে ফুচকা খা। বলে অন্তু 1 প্লেট ফুচকা খেয়ে দ্বিতীয় প্লেট নিয়ে খেতে লাগলো। আদিবা যত অন্তুকে দেখছে তত হতবম্ব হচ্ছে। হঠাৎ করে আদিবা কিছু একটা দেখে সে অন্তুর দিকে অবিশ্বাস্য সুরে বলল, অন্তু, তোর ঘাড়ে ওটা কিসের দাগ? দেখে মনে হচ্ছে কোনো কামড়ের দাগ। আচমকা আদিবার কথা শুনে অন্তুর গলায় ফুচকা আটকে যায়। অন্তু কাশতে থাকে। অন্তুর এমন অবস্থা দেখে আদিবা ভয় পেয়ে যায়। অর্ণব অন্তুর এমন অবস্থা দেখে তাড়াতাড়ি পানির বোতল নিয়ে এসে অন্তুকে পানি খাওয়াতে লাগে। কিছু সময় পর অন্তু স্বাভাবিক হলে অর্ণব অন্তুর গলার স্কার্ফটা ভালোভাবে গলায় জড়িয়ে দেয়। অন্তু অর্ণবের দিকে অসহায় চোখে তাকিয়ে আছে। তা দেখে অর্ণব ইশারায় তাকে শান্ত হতে বলে। এদিকে আদিবার কথা শুনে নাহিদ মিটমিট করে হাসছে। তা দেখে অর্ণবের রাগে চোখে তার দিকে তাকায়। নাহিদ বলল, আমার দিকে তাকিয়ে লাভ নেই, আমি বিল দিয়ে আসছি। বলে চলে গেল। এদিকে আদিবা এখন কৌতূহল চোখে তাকিয়ে আছে অন্তুর দিকে, যে অন্তু কি জবাব দেয় দেখে। অন্তু আমতামতা করে বলল, আসলে বেস্টু হয়েছে কি, অর্ণিক কামড় দিয়েছে, ওকে কাল মেরেছি তো তাই। আদিবা অন্তুর কথা সন্তুষ্টি প্রসন্ন না করে সে আবার বলল, সত্যি কি তাই, নাকি তুই আমার থেকে কিছু লুকাচ্ছিস? না বেস্টু, আমি কি লুকাবো, ছাড় এসব কথা। আমি বাড়ি যাব, ভালো লাগছে না। অর্ণব, আমাকে বাড়ি দিয়ে আসো। ওকে চলো। ততক্ষণে নাহিদও বিল মিটিয়ে চলে আসে। সবাইকে বিদায় দিয়ে অর্ণব অন্তুকে নিয়ে বাইকের কাছে আসলে অন্তু রাগ দেখিয়ে বলে, তোমাকে কতবার বলবো আমাকে কামড় দেবে না? কতবার বলবো? দেখছো আজ কি হলো। আদিবা সন্দেহ করেছে আমি তার কাছে কিছু লুকাচ্ছি। আজ থেকে তোমার সব পাগলামি বন্ধ। আমি বাড়ি যাব, আজ তোমার সাথে যাব না। আমি কি করলাম আবার? মানছি কামড় দিয়ে একটা ভুল হয়েছে, তাই বলে আমার সাথে তুমি যাবে না সেটা মানছি না। আর পরশু এক্সাম শুরু, তখন তো তোমার সাথে দেখা পর্যন্ত হবে না। অন্তু তাও তার কথাতে অটল। সে যাবে না মানে যাবে না। অর্ণব হার মেনে তাকে বাইকে উঠতে বলে। অন্তু বাইকে উঠলে অর্ণব বাঁকা হেসে বাইক স্টার্ট দিয়ে তার ফ্ল্যাটের দিকে যায়। তা দেখে অন্তু অর্ণবের পিঠে দুমদুম করে 2টা কিল দিয়ে বলল, ভালো হলো না কিন্তু অর্ণব। ভালো হলো কি না সেটা সেখানে গিয়ে বোঝা যাবে, তাই চুপ থাকো। অন্তু মুখ বাঁকিয়ে অর্ণবের পিঠে মাথা এড়িয়ে চুপ করে থাকে। তা দেখে অর্ণব মুচকি হেসে চুপচাপ চলে যায়।
এতক্ষণ এখানে যা কিছু হলো সব একজনের চোখে এড়োয়নি। তিনি ফোন হাতে নিয়ে কাউকে ফোন করে বলল, একটা ছবি তোমাকে দিয়েছি, তোমার ফোন, সব খবর নিয়ে আমাকে বলো। বলে কিছু না বলে ফোন রেখে গাড়ি নিয়ে চলে গেল। বিকেল 5টা। ফুরফুরে মন নিয়ে অন্তু বাড়ি আসে। অর্ণবকে না বলে সে চলে এসেছে, তাকে বলবে কি করে? সে তো মনের সুখে ঘুম পারছে ভেবেই মনে মনে হাসতে লাগলো। বাড়িতে ঢুকতে আয়নের সাথে তার হঠাৎ ধাক্কা লাগায় আয়নের হাত থেকে কিছু জিনিস পড়ে গেল। আয়ান তার তুলতে ব্যস্ত হয়ে যায়। অন্তু সাহায্য করতে লাগলো। অন্তু ভালো করে খেয়াল করে দেখে ব্যাগের ভেতর অনেক টাকা। তা দেখে অন্তু ভ্রু কুঁচকে বলল, ছোট ভাইও এত টাকা দিয়ে তুমি কি করবে? আর এখন তুমি এত টাকা নিয়ে কোথায় যাচ্ছ? পরশুরা তোমার এক্সাম, তাইলে এখন কোথায় যাচ্ছিস? অন্তুর কথা শুনে আয়ান ভরকে যায়। আমতা আমতা করে বলে, দরকারি কাজ আছে, আমি গেলাম। অন্তুকে কিছু না বলতে দিয়ে এসে চলে যায়। অন্তু আয়ানের যাওয়ার দিকে তাকিয়ে ভাবতে লাগলো। কিছুদিন ধরে আয়ান কেমন পাল্টে গেছে। আগের মতো হাসে না, কেমন গুমড়ে গুমড়ে থাকে। আর চাচুর কাছ থেকে এখন পর্যন্ত অনেক টাকা নিয়েছে। কেন নিচ্ছে সেটা বলে না, আর চাচুও কিছু জানতে চায় না চাচির জন্য। এসব ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাড়িতে ঢুকতেই তার আব্বু তাকে ডাকে। সে তার কাছে গিয়ে বসলে তিনি বলেন, ছোট আম্মাজান, তোমার ক্লাস কেমন হচ্ছে? ভালো আব্বু। আজ তোমার ভার্সিটিতে গিয়েছিল, কিন্তু তোমাকে তো দেখলাম না। কোথায় ছিলে ছোট আম্মাজান? অন্তু তার আব্বুর কথা শুনে ঘাবড়ে যায়। তার আব্বু কি সব বুঝে গেছে নাকি কিছু বোঝেনি? অন্তু ঘাম মুছে বলল, আব্বু, আমি আদিবার সাথে ছিলাম, ওখান থেকে এইমাত্র আসলাম। ও। কিছুক্ষণ নীরব থেকে আজাদ মির্জা বলে, ছোট আম্মাজান, আমি যদি তোমাকে না জানি কিছু করি, তোমার কি তাতে মানতে কষ্ট হবে? না আব্বু, তুমি তো সব সময় আমার ভালো চাও, তাই আমি কেন ভুল বুঝবো? আজাদ মির্জা তার কথা শুনে খুশি হলেন। অন্তুকে বুকে জড়িয়ে ধরে বললেন। এদিকে আজাদ মির্জা তার কথা বলার জালে কেমন করে অন্তু ফেসে গেল সেটা অন্তু বুঝতেও পারল না। অবুঝ মনে তার বলা প্রতিটা কথা তার কতটা কষ্ট সামনে অপেক্ষা করছে সে নিজেও জানে না। অন্তু তার আব্বুর থেকে বিদায় নিয়ে রুমে এসে গোসল করে একটা লম্বা ঘুম দিল। পরের দিন বিকেলে পড়ার টেবিলে বসে মনোযোগ সহকারে ম্যাথ করছে অন্তু। হঠাৎ তার মুখের ভাব পাল্টে গেলে হাত দিয়ে মুখ ঢেকে দৌড়ে ওয়াশরুমে গিয়ে হড়হড় করে বমি করতে লাগলো। চোখে মুখে পানির ছাপটা দিয়ে মুখ মুছতে লাগলো। এটা প্রথম না, ইদানিং এমন হচ্ছে তার সাথে। বমি হচ্ছে, খাওয়ায় অরুচি, একটুতেই ক্লান্ত হয়ে যাওয়া। সে এসব নিয়ে ভাবে, কিন্তু পড়ার চাপে ভুলে যায়। অন্তু মুখ মুছতে মুছতে বাইরে এসে দেখে তার দিদুন গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছে, আর অর্ণি তার পাশে মলিন মুখে। সে কিছু বলবে তার আগে তার চাচি হাতে একটা শাড়ি দিয়ে বলল, অন্তু, শাড়িটা পরে তাড়াতাড়ি নিচে আসো তো, তোমার আব্বু যেতে বলল। অন্তুর চাচির কথা শুনে ভ্রু কুঁচকে। সে বুঝতে পারছে না এখানে কি হচ্ছে আর তাকে কেন শাড়ি পরতে বলা হচ্ছে। সে তার দিদুনের দিকে তাকালে তার দিদুন ইশারায় তাকে শাড়ি পরে আসতে বলে। অন্তু চুপচাপ শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে যায়। 15 মিনিট পর শাড়ি পরে বাইরে আসতে চাচিকে না দেখে অন্তু তার দিদুনকে বলে, দিদুন, কি হচ্ছে এসব? আর হঠাৎ আব্বু শাড়ি পরে নিচে যেতে বললো যে? তোমাকে দেখতে এসেছে নিচে। দিদুনের কথা শুনে অন্তু যেন মাথায় বাজ পড়ল। কি বলে এসব? তাকে দেখতে হঠাৎ লোক আসবে আর আব্বু তো কখনো বলেইনি। না না, আমি কিছুতেই এসব হতে দেব না। একজনের স্ত্রী হয়ে পরপুরুষের সামনে কেমনে যাব? না না। অন্তু ছলছল চোখে তার দিদুনের দিকে তাকিয়ে বলল, দিদুন, আমি কিছুতেই নিচে যাব না। তুমি আব্বুকে বলো এখন আমি বিয়ে করব না। আমি অনেকবার বলছি, কিন্তু তোমার আব্বু কিছুতেই কথা শুনছে না। কি করব বলো তো? তুমি নিচে না গেলে তোমার আব্বুর সম্মান নষ্ট হবে। কিন্তু আমি অর্ণবকে ছাড়া অন্য কারোর সামনে যাব না। আর আব্বু হঠাৎ এমন করছে কেন আমার সাথে? দিদিয়া, অর্ণব ভাইয়াকে বলো, সব দেখো সে কিছু করতে পারে কি না। হ্যাঁ, আরও ঠিক বলেছে। তুমি তাহলে অর্ণবকে ফোন করো। না দিদুন, কালোর এক্সাম, আমি কিছুতেই এসব বলে তার মনোযোগ নষ্ট করতে চাই না। ওর 4 বছর নষ্ট হয়ে যাবে এসব নিয়ে।
তাহলে আর কি, চলো নিচে। বলে অর্ণিকে নিয়ে নিচে যায়। এদিকে অন্তু কি করবে দ্বিধায় ভুগছে। অর্ণবকে বলে সে এখন সব ছেড়ে তার কাছে চলে আসবে, আর সে এটা চায়, আর সেটা চায় না, আর না নিচে যেতে চায়। চোখ দিয়ে জল মুছে জোরে নিঃশ্বাস নিয়ে নিচে যায়। আশিক, তুমি তো কিছু নিচ্ছ না, এটা মিষ্টি নাও। আশিক সৌজন্যমূলক হাসি দিয়ে একটা মিষ্টি মুখে দিল। ড্রয়িং রুমে পিনপতন নীরবতা। অন্তু মাথা নিচু করে আছে তার দিদুনের সাথে বসে। অর্ণি তার মার পিছনে লুকিয়ে আছে। অর্ণির কাছে আশিক এতটা সাদাসিধে লাগছে না, কেমন নেগেটিভ ভাইব আসছে তার কাছ থেকে, তাই লুকিয়ে আছে। তার দিদিয়ার জন্য কষ্ট হচ্ছে, কেমন চুপ করে গেছে তার দিদিয়া। আর বড় আব্বুকে ভিলেন লাগছে। আশিক বলল, আঙ্কেল, আপনি তো জানেন আমার বিষয় সব। আমার আপন বলতে শুধু চাচা, তাও বিদেশে থাকে। আর আমি ছোটোখাটো ব্যবসায়ী করি, সাথে রাজনীতিতে আছি। জানি তো আশিক বাবা, তুমি আমার পার্টির প্রাণ দাও। আর আমি জানবো না তোমার বিষয়ে? এতটা দায়িত্বহীন আমি নই। দায়িত্ব তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেবো বলে তোমার চাচার সাথে সব কথা বলে সব ঠিক হয়ে গেছে। শুধু তুমি হ্যাঁ বললেই হবে। আজাদ মির্জার কথা শুনে অন্তু চোখ তুলে তাকায়। তার এখন বিশ্বাস হচ্ছে না তার আব্বু তাকে না বলে তার বিয়ে ঠিক করে দিল। আজাদ মির্জা অন্তুর দিকে তাকিয়ে বলে, আম্মাজান, কাল আপনাকে বলেছিলাম না, আপনাকে না জানিয়ে যদি কিছু করি আপনি রাগ করবেন কিনা? আপনি না বললেন, তাই আমি আপনার বিয়ে ঠিক করেছি আশিকের সাথে। আপনি খুশি তো? অন্তু এখন বুঝতে পারে কেন তার আব্বু তখন এই কথা বলল। সে কথা দিয়ে অনেক বড় ভুল করে ফেলেছে। অন্তু একেবারে চুপ হয়ে গেল। আশিক মুচকি হেসে বলল, ঠিক আছে ছোট আম্মাজান, আশিককে এগিয়ে দিয়ে আসো। অন্তুর অনিচ্ছা থাকা সত্ত্বেও তাকে যেতে হয় আশিকের সাথে। আশিক পেছনে আর অন্তুর সামনে যাচ্ছে। হঠাৎ অন্তুর শরীরে আপত্তিকর জায়গায় আবারও হাত লাগায়। অন্তু স্তব্ধ হয়ে যায়, কিছু বুঝে উঠতে পারল না সে। কিছু সময় পর যখন বুঝলো আসলে কি হয়েছে, তখন তার শরীর খিনখিন করতে লাগলো, রাগে ঘৃণায়। চোখ তুলে তাকাতেই বিচ্ছিরিভাবে হাসতে দেখে আশিককে। রাগ যেন আরও বেড়ে গেল। আশিক কাম দৃষ্টিতে অন্তুর দিকে তাকিয়ে বলল, তোমাকে শাড়িতে সেক্সি লাগছে, মনে হচ্ছে এখনই তোমার সাথে ড্যাশ করি। তোমার উন্মুক্ত পেট দেখে জাস্ট নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আর তোমার সাথে তো আমার বিয়ে, তাই হাতটা ওখানে চলে গেছে। এখন হাত গেছে, পরে আরও অনেক কিছু তোমাকে সহ্য করে নিতে হবে সুইটহার্ট। বলে ফ্লাইং কিস দেয় সে। অন্তুর কাছে আশিকের কথা বলার স্বভাব ভালো লাগলো না। তার কাছে আশিকের চরিত্র খারাপ লাগছে। না হলে প্রথম দেখতে আসা মেয়েকে কেউ বাজেভাবে ছোঁয় আর না বাজেভাবে কথা বলে। অন্তু কিছু না বলে দৌড়ে তার রুমে এসে দরজা বন্ধ করে ওয়াশরুমে চলে যায়। তার শরীর এখন ঘেন্না লাগছে, অপবিত্র লাগছে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে ভিজতে লাগলো আর বিড়বিড় করে বলতে লাগলো, সরি অর্ণব, আজ তুমি ব্যতীত ওই জানোয়ারটা আমাকে কেমন ছুলো। আমি কেন সতর্ক অবলম্বন করলাম না? নিজেকে ঘৃণা লাগছে এখন। বলে কান্না করতে লাগলো। স্তব্ধ হয়ে বসে আছে অন্তু। চোখের কোণে চিকচিক করছে পানি, ঠোঁটের কোণে মিষ্টি হাসি। কিছু পাওয়ার খুশি তার মুখে। ডান হাত এখন পেটে রাখা, কি সব বিড়বিড় করছে একলা একা। চোখের পানি মুছে আবার ওয়াশরুমে যায়। 5 মিনিট পর হাতে পজিটিভ প্রেগনেন্সি কিট নিয়ে বের হয়। প্রতিবার একই রেজাল্ট আসছে। এবার অন্তু শব্দ করে কান্না করতে লাগে। এটা দুঃখের কান্না না, সুখের কান্না। প্রথমবার তার গর্ভে তার ভালোবাসার চিহ্ন এসেছে, তার সন্তান অর্ণবের অংশ তার পেটে। ভাবতেই আনমনে পেটে হাত চলে যায়। মা হবার সুখ কি সেটা শুধু যে মেয়ে হয় সেই জানে। তার অস্তিত্ব মিশে যায় সেই নিষ্পাপ শিশু। আজ অন্তুর জীবনেও অনেক বড় প্রাপ্তি হিসেবে এসেছে এই বাচ্চাটি। সেদিনে আশিকের ঘটনার পরে 1 সপ্তাহ হয়ে গেছে। অন্তুর শরীর আরও খারাপ হতে লাগলো, কিন্তু সে কাউকে বলে না। তার তীব্র অভিমান হয় তার আব্বুর সাথে। সে কথা বলা বন্ধ করে দেয় সবার সাথে, অর্ণি আর দিদুন ছাড়া। অর্ণি তাকে বলে আশিক 1 মাসের জন্য বিদেশ গেছে। এটা শুনে অন্তু খুশি হয়। তার মতে অর্ণবের এক্সাম হলে সে তার আব্বুর সাথে কথা বলবে ওদের নিয়ে। তাই সকালে ফার্মেসি থেকে কিট কিনে নিয়ে এসে টেস্ট করলে
পজিটিভ রেজাল্ট হয়। অন্তু ফোন হাতে নিয়ে অর্ণবকে ফোন করলে তার ফোন বন্ধ পায়। তার মনে পড়ে আজ অর্ণবের পরীক্ষা আছে। অন্তু ফোন রেখে বলতে লাগলো, অর্ণব, তোমার আপন বলতে কাউকে চাইতে না, দেখো সে আমার পেটে আছে। তোমাকে খবরটা দেবার জন্য মন ছটফট করছে, কিন্তু এখন বলবো না, দেখা হলে বলবো। তোমার মুখের সেই খুশি আমি দেখতে চাই। বেবি, তোমার পাপা তোমার অস্তিত্ব সম্পর্কে জানলে খুব খুশি হবে। তোমার পাপা তোমাকে মাথায় করে রাখবে বেবি। পাপা লাভস। তাড়াতাড়ি চলে এসো আমাদের মাঝে। তোমার পাপাকে তোমার প্রয়োজন শোনা। মাম্মা লাভস ইউ। বলে চোখের কোণে পানি চলে আসে, কিন্তু ঠোঁটের কোণে তৃপ্তির হাসি। এ এক নতুন অনুভূতির সাথে অবগত হয়েছে অন্তু। মা হবার খুশি পৃথিবীর সব থেকে বড় সুখ, সে আজ বুঝেছে। অর্ণব নিউজটা পেলে কি করবে ভাবতেই অন্তু খুশি হতে লাগলো। কি হয়েছে বিষ্টু তোর? আমার কথা শুনিস না কেন? অন্তুর কথায় আদিবা হচকে যায়। আদিবা ঘাবড়ে গিয়ে আমতা আমতা করে বলল, কই কিছু না তো দোস্ত। অন্তু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কি হয়েছে বিষ্টু তোর? আমার কথা শুনছিস না কেন? তাহলে এত টেনশন কেন দেখাচ্ছে তোকে? আমি কথা বলছি কখন থেকে, কিন্তু তুই কি এত মনোযোগ সহকারে ভাবছিস? আমি ডাকতে তুই ঘাবড়ে গেলি কেন? বল কি হয়েছে? আদিবা জোরপূর্বক হেসে বলল, এমন কিছু না, আসলে বাসায় একটু প্রবলেম আছে তাই। তুই চিন্তা করিস না, আমার কথা বাদ দে। তোকে এমন কেন দেখাচ্ছে? কেমন যেন হয়ে গেছিস। কি হয়েছে তোর? তেমন কিছু না, খাওয়া দাওয়া অনিয়ম হচ্ছে বলে এমন হচ্ছে। বলে চুপ করে থাকে। এদিকে আদিবাকে শান্ত দেখে অন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলে। অন্তু নিজের প্রেগন্যান্সি নিয়ে অর্ণবকে আগে বলবে, তারপর সবাইকে, তাই সে কাউকে বলেনি। তারা কথা বলতে বলতে ক্যাম্পাসের দিকে যাচ্ছিল। তখন অন্তু নাহিদকে দেখে তার দিকে আদিবাকে নিয়ে এগিয়ে যেয়ে বলল, নাহিদ ভাইয়া, আপনি এখানে কেন? আপনার না পরীক্ষা চলছে? আর বলো না বোন, একটা ছোট্ট কাজে এসেছি, হয়ে গেছে, এখন বাড়ি গিয়ে পড়তে বসতে হবে। তুমি কেমন আছো অন্তু, আদিবা? ভালো ভাইয়া, আপনি? ভালো। নাহিদ তাদের সাথে হেসে হেসে কথা বলতে লাগলো। অন্তু তাদের পরীক্ষা কেমন হচ্ছে সব জানতে চাইলে সে বলে। কথা বলার এক পর্যায়ে হঠাৎ কেউ নাহিদকে কলার ধরে তার পেটে আঘাত করে। আকস্মিক ঘটনা। নাহিদ সহ অন্তু আদিবা হতবম্বিত হয়ে পড়ে। অন্তু নাহিদের দিকে তাকিয়ে যে নাহিদকে মারছে তাকে দেখে ঘাবড়ে যায়, কেননা নাহিদকে আর কেউ না, আয়ান মারছে। আয়ান রেগে বলে, তোর সাহস কি করে হয় আমার বোনুর সাথে কথা বলা? হ্যাঁ, আজ তোমাকে মেরেই ফেলবো। বলে মারতে যাবে, তখন অন্তু এসে থামায়। এদিকে নাহিদ কিছু বুঝতেও পারছে না কি হচ্ছে তার সাথে। সে কি এমন করলো যাতে আয়ান তাকে মারবে? অন্তু নাহিদকে ছাড়িয়ে বলল, ভাইউ, কি করছো কি তুমি? নাহিদ ভাইকে কেন মারছো? সে আমার সিনিয়র ভাই, তাই আমার সাথে কথা বলছে। তুমি তার কাছে ক্ষমা চাও, না হলে আমি কিন্তু কিছু করে ফেলবো। কি হলো, ক্ষমা চাও? সরি, আমার বুঝতে ভুল হয়েছে। আমি মনে করেছিলাম তুমি অন্তকে ডিস্টার্ব করছো, তাই এমন কাজ করেছি। সরি। না না, এত ক্ষমার চাইতে হবে না, ভুল সবার থেকেই হয়, আমি কিচ্ছু মনে করিনি। অন্ত, আমি গাড়িতে ওয়েট করছি, তাড়াতাড়ি আসবি। বলে কাউকে বলতে না দিয়ে চলে যায়। অন্তু এই ঘটনা সত্যি লজ্জিত। অন্তু অসহায় মুখ করে নাহিদকে বলে, ভাইয়া, ভাইয়ুর কাজ, আমি সত্যি লজ্জিত। পারলে ক্ষমা করবে প্লিজ, আর অর্ণবকে কিছু বলবে না। না বোন, আমি কিছু মনে করিনি, তুমি বাড়ি যাও, আর আমি অর্ণবকে কিছু বলবো না। অন্তু তাড়াতাড়ি করে ওখান থেকে চলে আসে। আয়ান অন্তুকে নিয়ে সোজা বাড়ি আসে। আয়ান অন্তুর হাত ধরে নিয়ে আসতে দেখে অর্ণির দিদুন, নিহিতা সবাই হতবম্ব। এখানে হচ্ছে কি সেটা তারা বুঝতে পারছে না। অন্তু কান্না করতে করতে বারবার হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু আয়ান ছাড়ছে না। অন্তুকে সোজা তার রুমে নিয়ে এসে দাঁড় করায়। অন্তু কান্না করতে করতে বলল, ভাইউ, কেন এমন করছো? ভাইয়া, কেন এমন করছো? তোর সাহস কেমন করে হয়? বিয়ে ঠিক হওয়া সত্ত্বেও তুই অন্য কারোর সাথে প্রেম করছিস? একবারও বড় আব্বুর সম্মানের কথা ভাবলি না? তোকে তো আমার মারতে ইচ্ছা করছে। অন্তু এতক্ষণে আয়ানের কথা শুনে কান্না করতে লাগলো, কিন্তু শেষ কথা শুনে বিস্ময় খেল। আয়ান তার আর
অর্ণবের কথা জেনে গেছে, তাহলে সবাই জেনে গেছে। আর সব থেকে আশ্চর্যজনক জিনিস হলো আয়ানের প্রথম অন্তুকে মারার জন্য হাত উঠিয়েছে। ভাবতেই শব্দ করে কান্না করতে লাগলো। এতক্ষণে সবাই চলে আসে আয়ানকে অন্তুকে মারার জন্য হাত তুলতে দেখে। সবাই হতভাগ্য, কেউ বিশ্বাস করতে পারছে না। দিদুন তেড়ে এসে আয়ানের হাত ধরে বলল, আয়ান, এটা কি করছিস? তুই পাগল হয়ে গেছিস? তুই অন্তকে মারতে যাচ্ছিস? অন্ত কি এমন করেছে তুই ওকে মারতে চাচ্ছিস? কি করেনি তাই বলো। এই মেয়ে বিয়ে ঠিক হওয়া সত্ত্বেও কেন তার ডিপার্টমেন্টের সিনিয়রের সাথে প্রেম করছে? ওর সাহস কেমনে হয়? ওকে তো মারাই উচিত। আজ থেকে ও ঘরেই থাকবে। আশিক সামনের সপ্তাহে আসবে, তারপর ওর বিয়ে। সেই পর্যন্ত ও ঘরে থাকবে। আয়নের কথা সবাই হতবম্বিত হয়ে পড়ে। অন্তু কান্না করতে করতে বলে, ভাইউ, আমি অর্ণবকে অনেক ভালোবাসি, প্লিজ বোঝার চেষ্টা কর। ওর এক্সাম হলে আব্বুর সাথে কথা বলতে আসবে, আর আমি কিছুতেই ওই চরিত্রহীন আশিককে বিয়ে করব না। অন্তুর কথা শুনে আয়ান রেগে যায়। আয়ান তাতে দাঁত চেপে বলল, তোকে তো ওই আশিকের সাথেই বিয়ে হবে, সব ভুলে যা, আর বিয়েতে মন দে। বলে অন্তুর হাত থেকে ফোন নিয়ে নিল। অন্তু ফোন নেবার চেষ্টা করলে আয়ানের সাথে পেরে ওঠে না। দিদুন অর্ণি কিছু বলতে যাবে তার আগে আয়ান তাদেরকে নিয়ে রুমের বাইরে চলে যায়। বাইরে থেকে লক করে দেয় আর রুম খুলতে সবাইকে মানা করে দেয়। সবাই বুঝে গেছে এখন কথা বলে লাভ নেই, তাই সবাই একে একে চলে যায়। আয়নের চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে, বিড়বিড় করে বলে, সরি বনু, আমি অসহায়, ক্ষমা করে দিস তোর ভাইউকে। বলে সোজা আজাদ মির্জার রুমে চলে যায়। আয়ানকে দেখে আজাদ মির্জা মুচকি হেসে তার সামনে অনেকগুলো টাকা টেবিলে রাখে। আয়ান ঘৃণা দৃষ্টি প্রয়োগ করে টাকাগুলো নিয়ে বেরিয়ে যায় রুম থেকে। কাউকে ফোন করতে করতে সে বলে, টাকার জোগাড় হয়েছে, এখনই আমি হসপিটালে আসছি, আপনারা চিকিৎসা শুরু করুন। বলে হতদণ্ড হয়ে বেরিয়ে পড়ে। এদিকে কেউ খুশি হলো, আর এদিকে অন্তু কান্না করতে করতে ফ্লোরে শুয়ে পড়ে আর বিড়বিড় করে বলতে লাগলো, ভাইউ, আমি অর্ণবকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ বোঝার চেষ্টা করো। কেউ দরজা খুলো, আমি অর্ণবের কাছে যাব, তাকে আমার অনেক কথা বলার আছে, প্লিজ। বলে কান্না করতে লাগলো। এদিকে কেউ কিছু করতে পারছে না, সবার হাত গুটিয়ে গেছে। অন্তুর কষ্ট কেউ দেখতে পারছে না, কিন্তু কেউ কিছু করতেও পারছে না। আজ 5 দিন হলো কেউ অন্তুর খোঁজ খবর নিতে পারে না। সঠিক সময়ে তার খাবার দিয়ে দেওয়া হয়। এদিকে আয়ান তার এক্সাম শেষ করে কি করে না করে তা কেউ জানে না। আর না, এত সব হবার পরেও আজাদ মির্জা এসব নিয়ে কথা বলে। তার দিদুন অনেক বুঝিয়েছে, কিন্তু তার বাবা কিছু শোনে না। এদিকে আদির সাথেও কারোর যোগাযোগ হচ্ছে না ভালো করে, তাই তাকে অন্তুর বিষয়ে বলা হচ্ছে না। অন্তু ফ্লোরে শুয়ে আছে। তখন অর্ণি দৌড়ে এসে যা বলল, এতে অন্তুর সারা পৃথিবী ঘুরে যায়। অন্তু দৌড়ে তার রুম থেকে বেরিয়ে আসে। এই সময় বাড়িতে কেউ নেই, তাই সে বেরোতে পারে। হসপিটালের করিডোরের দিকে দৌড়ে যাচ্ছে অন্তু, চোখ দিয়ে অঝরে অশ্রু পড়তে থাকে। তখন অর্ণি এসে বলে, এক্সাম শেষে কারা বা কেউ অর্ণবকে মেরেছে। নাহিদ ভাইয়া তাকে হসপিটালে নিয়ে যায় আর তাকে ফোন করে বলে। অন্তুর বুঝতে অসুবিধা হয়নি এ কাজ কে করেছে। আয়ান ছাড়া কেউ এটা করবে না। অন্তুর দ্বিতীয় তলার 207 নম্বর রুমের সামনে নাহিদকে দেখে বুঝলো সেই রুমে অর্ণব আছে। নাহিদকে কিছু না বলে সে রুমে চলে যায়। এদিকে নাহিদও কিছু বলল না, থাক না তারা দুজনে কিছু সময়। এদিকে অন্তু রুমে এসে দেখে অর্ণব বেডে শুয়ে আছে। তার মাথায় ব্যান্ডেজ করা, হাতে ব্যান্ডেজ করা, ঠোঁটের কোণে কাটা। রুমে কারোর উপস্থিতির টের পেলে অর্ণব সামনে তাকিয়ে দেখে অন্তু অশ্রুভরা চোখে তাকিয়ে আছে তার দিকে। অর্ণব হালকা হেসে অন্তুর দিকে হাত বাড়াতেই অন্তু দৌড়ে গিয়ে অর্ণবের বুকে আছড়ে পড়ে, কান্না করতে লাগলো। অন্তুকে তার বুকে এতদিন পর পেয়ে অর্ণবের অশান্ত বুক শান্ত হয়ে যায়। অর্ণব অন্তুর সারা মুখে চুমু দিতে লাগলো, তারপর বুকের সাথে আঁকড়ে ধরে। কিছু সময় পর অর্ণব নরম সুরে বলল, জান, আমার কিছু হয়নি, তুমি টেনশন করো না। তুমি জানো না জান, এতদিন তোমাকে 1000 ফোন করেছি, ফোন বন্ধ। অরিনকে ফোন করে জানতে পারি তুমি একটু অসুস্থ, তাই আর কিছু করিনি। জান, এমন করো না। আর প্লিজ, তোমার সাথে কথা না বলে আমার মৃত্যু হয় বারবার।
আজ এতদিন পর এই বুকে তোমাকে পেয়ে কতটা তৃপ্তি পেয়েছি বলে বোঝাতে পারবো না তোমাকে। আই লাভ ইউ জান। অর্ণবের কথা শুনে অন্তু বুঝতে পারে অর্ণি তাকে আয়নের করা সব কথা বলেনি। অন্তু অর্ণবের বুক থেকে মাথা সরিয়ে চোখ মুছে অর্ণবের দিকে তাকিয়ে বলতে লাগলো,